বিটিআরসির সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের আলোচনা ফলপ্রসূ হয়নি। আগামীকাল বৈঠকে বসছে সরকারের 3 দফতর। ডিসেম্বরের মধ্যে 1 লাখ নতুন ভ্যাটধারী যুক্ত করার পরিকল্পনা এনবিআরের। 40 লাখ রিটার্ন দাখিলের আশা। জিআই পণ্যের স্বীকৃতি পেলেও সংকটে মণিপুরি তাঁত শিল্প। লাভের পুরোটাই চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। উৎপাদন এবং আমদানি পর্যায়ে শুল্ক ব্যবধান কমিয়ে আনার ইস্যুতে বিটিআরসির সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের সভায় কোনো সমাধান হয়নি। সভায় ব্যবসায়ীরা পুরনো সেট আমদানির সুযোগ দেওয়ার দাবি জানান। সভা শেষে ব্যবসায়ী নেতারা জানান আলোচনা ফলপ্রসূ হয়নি, তবে আগামীকাল বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক পর্যন্ত কোনো কর্মসূচি রাখছেন না মোবাইল ব্যবসায়ীরা। ট্যাক্স না দিয়ে আনা মজুতকৃত সেট বিনা শুল্কে বৈধ করার প্রস্তাব দিয়েছেন তারা। বলেন সবার জন্য আমদানি উন্মুক্ত রাখার পাশাপাশি এনইআইআর কার্যক্রম 6 মাস পেছাতে হবে। এর আগে 7 ডিসেম্বর মোবাইল ফোন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। এদিকে এনইআইআর কার্যক্রম যথাসময়ে শুরু হবে বলে জানিয়েছে বিটিআরসি। যেহেতু আপনি নতুন ফোনের জন্য এনআইআর সিস্টেম চালু করার জন্য এই 8-10টা কোম্পানি থেকে টাকা নিয়েছেন, আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরাই সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটার জন্য টাকা দেব। কথা তারা সব বোঝে, আমরা বলার আগে বোঝে, ভাই না বোঝার বান করে। এই বানটা আমরা সহ্য করতে পারতাছি না, কারণ আমাদের পেটে ক্ষুধা, আমার ব্যাংকের লোন আছে। ডিসেম্বরের মধ্যে 1 লাখ নতুন ভ্যাটধারী যুক্ত করার পরিকল্পনা করেছে এনবিআর। ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন ভ্যাট আদায় বাড়লেও তুলনামূলক ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ছে না, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কর ফাঁকি রোধ করতে পারলেই রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক আর আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ, হতাশা বহু পুরনো। একদিকে এনবিআর অর্থ আদায়ের লক্ষ্য অর্জন করতে পারছে না, অন্যদিকে যারা কর দেন তাদের থাকে ভোগান্তি, হয়রানি, নানা অভিযোগ। কাল থেকে ভ্যাট সপ্তাহ, তাই আবারও আলোচনায় কর আহরণের বিষয়টি। এনবিআর চেয়ারম্যান জানান ভ্যাট আহরণ বাড়লেও সেই হারে ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ছে না, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্যাংক খাতের ভঙ্গুর অবস্থার কারণেও আশানুরূপ ভ্যাট আদায় সম্ভব হয়নি বলেও জানান তিনি। কর্পোরেট ট্যাক্সের বিগ চাঙ্ক কিন্তু আসলে ব্যাংক থেকে, এবং অনেকগুলো ব্যাংকের কি অবস্থা সেটা তো এখন একেবারেই পরিষ্কার। ফলে আমরা কিন্তু ব্যাংক থেকে বড় একটা ধাক্কা খেয়েছি। কালেকশন বাড়ার পরেও কেন আমাদের জিডিপি, ট্যাক্স জিডিপি রেশিও কমে যাচ্ছে, আমাদের জিডিপির কোন অংশটাকে আমরা ট্যাক্সে কনভার্ট করতে পারি না, এবং সেটাকে কিভাবে কনভার্ট করা যায় সেগুলো নিয়ে আমাদের কিছু রিসার্চ প্রয়োজন আছে। আব্দুর রহমান খান বলেন কর ফাঁকি রোধ করা গেলেই বাড়বে রাজস্ব আদায়। অটোমেশনের কারণে আদায়কৃত ট্যাক্স এখন সরাসরি জমা হয় কেন্দ্রীয় ব্যাংকে, তাই এখানে হেরফেরের সুযোগ নেই। তবে অনলাইন রিটার্ন দাখিলের সময় ব্যাংকের সাথে সরাসরি সংযোগ করা গেলে করদাতাদের জন্য হিসেব নিকেশ সহজ হবে বলেও দাবি করেন তিনি। আরও জানান 31 ডিসেম্বরের আগেই নতুন করে 1 লাখ ভ্যাট নিবন্ধন করার লক্ষ্য এনবিআরের। এবারে ভ্যাট সপ্তাহ এবং ভ্যাট দিবসকে লক্ষ্য করে আমরা নতুন করে 1 লক্ষ রেজিস্ট্রেশন বিভিন্ন ভ্যালু অ্যাডেড কমিশনারেটগুলো থেকে আমরা এটা করতে পারবো, এটা আমাদের টার্গেট। আমি প্রতিদিন আমার দেখি যে কি পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা হলো। আপনারা জানেন যে সরকারের ক্যাশিয়ার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সকল রেকর্ড বাংলাদেশ ব্যাংকে অটোমেটেড পদ্ধতিতে হয়ে যায়। চলতি বছর অন্তত 40 লাখ রিটার্ন দাখিলের লক্ষ্য রয়েছে এনবিআরের। এরই মধ্যে দাখিল করেছেন 22 লাখ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না, তাদেরকে সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। বলেন শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলেই কমবে দুর্নীতি। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট
বা সদিচ্ছা না থাকে তবে ফিশ লস হলে মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে তা সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা অনেক, তবুও প্রচারণা আর বিনিয়োগের অভাবে দেশের বাজারেই যেন খানিকটা অবহেলিত সোনালী আঁশের পণ্য। ঋণ জটিলতা আর উচ্চ সুদহারের কারণে ব্যবসা শুরুতেও বিপত্তিতে পড়ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে মানের পাশাপাশি ব্যবসায়ীদের পাটপণ্যের ডিজাইনে বৈচিত্র্যও রয়েছে। ছোট শিশুদের ছড়ার সেই বাবুই পাখির বাসা থেকে শুরু করে ঘরবাড়ি সাজানোর বাহারি সব তৈজস, এসবই তৈরি সোনালী আঁশ পাট দিয়ে। রংপুরের স্বপ্নারানী সেন প্রায় এক যুগ আগে মাত্র 10 জন কর্মী নিয়ে শুরু করেছিলেন ক্ষুদ্র শিল্প। এখন সেই প্রতিষ্ঠানে কাজ করছেন 250 জন। উত্তরাঞ্চলের শতরঞ্জির পাশাপাশি পাটজাত পণ্য তৈরি করে নিজের ভাগ্য করেছেন তিনি। ভূমিকা রাখছেন এসএমই খাতে কর্মসংস্থান তৈরিতে। পাটের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এটা পরিবেশকে দূষিত করে না। এটা আমরা ন্যাচারালি ইউজ করতে পারি। শপিং আর হ্যান্ডব্যাগ থেকে শুরু করে পাটের বুনন দিয়ে তৈরি শাড়ি কিংবা গহনা সবকিছুই মানে গুণে টেকসই বলছেন ক্রেতারা। উদ্যোক্তারাও বলছেন এখন আন্তর্জাতিক বিশ্বে দিন দিন এর চাহিদা বাড়ছে। আমাদের দেশের পাটের যে কোয়ালিটি, এটা সুপার কোয়ালিটি। যে কোনো প্রোডাক্ট আমাদের দেশের পাট থেকে তৈরি করা সম্ভব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে চাহিদা। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের দেশের পাট পণ্যের চাহিদা ব্যাপক। এটা তো সম্ভাবনাময় সবসময় আছে। সারা বিশ্বে পাটের একটা ভালো চাহিদা আছে, গ্রাহকরাও পছন্দ করেন পাটের জিনিসপত্র। তবে এই শিল্পে বিপত্তিও কম নেই। প্রচারণা আর বিনিয়োগের অভাবে পাটজাত পণ্য দেশের বাজারেই যেন খানিকটা অবহেলিত। অন্যদিকে ক্ষুদ্র আর মাঝারি শিল্পের জন্য ঋণ পেতে মানতে হয় নতুন নতুন শর্ত। সুদহারও কম নয়, তাই সম্ভাবনা থাকলেও পাটজাত পণ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংকট কাটছে না। ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে আমাদের মাঝারিদের ক্ষেত্রে যদি ওরা আমাদেরকে এইগুলি শিথিল করতো, পার্সেন্টেজের শিথিল, ইন্ডাস্ট্রিয়াল যে বড় বিগ লেভেলের এই শর্তগুলি যদি ওরা শিথিল করতো তো আমরা সহজেই ঋণটা পেতাম আর কি। পাট পণ্য আসলে একটু আমাদের সহজলভ্যতার বাইরে চলে গেছে, কারণ আমাদের র মেটেরিয়ালস প্লাস হচ্ছে আমাদের যে র পাটটা সেটাও আসলে উৎপাদন মেবি কমে গেছে, সেজন্য আমাদের প্রাইসগুলো অনেক বেশি। 7 দিনে জাতীয় এসএমই পণ্য মেলায় 30টির বেশি স্টলে শোভা পাচ্ছে পাটজাত পণ্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলেও নানা সংকটে জর্জরিত মণিপুরের তাঁত শিল্প। মূলধন সংকটের কারণে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য উৎপাদন করেন অধিকাংশ তাঁতি। লাভের প্রায় পুরোটাই চলে যায় তাদের পকেটে। অভিযোগ উঠেছে মণিপুরি শাড়ির নামে মেশিনে তৈরি নকল পণ্যের ছড়াছড়িতে প্রতারিত হচ্ছেন ক্রেতারাও। রং সুতোর মায়াবী বুননে মণিপুরি তাঁতের শাড়ি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই শিল্পে এবার পেয়েছে দেশের 56তম জিআই স্বীকৃতি। কিন্তু যাদের হাতে স্পর্শে জন্ম নেয় এই নকশার সৌন্দর্য, সেই প্রান্তিক তাঁতিদের জীবন ঘুরপাক খাচ্ছে দুর্দশার চক্রপাকে। মৌলভীবাজারে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মণিপুরি পল্লীগুলোতে ভোরের আলো ফুটতেই শুরু হয় তাঁতের শব্দ। ঘরে ঘরে তাললয়ের সঙ্গে মিশে আছে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে চ্যালেঞ্জ করছে মূলধন সংকট আর ফরিয়াদের দৌরাত্ম্য। অগ্রিম টাকা দিয়ে পণ্য আগেই কিনে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। কষ্ট করলে এখন নিজেরা শাড়ি বানাইলে তখন সে মতো দাম তো আমরা পাই না, সেই কারণে আমরা শাড়ি দিছি। বর্তমানে রংপুরে যে শাড়ি আসছে ওনারা একদিনে তৈরি করতেছে 950 টাকা পাইকারি দিতেছে। এর কারণে আমাদের প্রায় 400 টাকার গ্যাপ তৈরি হচ্ছে। এতে করে আমাদের যে তাঁতিগুলা এগুলা এই সময়ের বিবর্তনে ওনারা আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়। আর 5000 টাকা যদি শাড়ি যদি তাঁতি বিক্রি করতে পারতো তাহলে পোষাইতো তাঁতির কাছে। এখন তার পোষাইতেছে না, অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। অভিযোগ উঠছে মণিপুরি শাড়ির নামে মেশিনে তৈরি হচ্ছে নকল পণ্য, প্রতারিত হচ্ছে ক্রেতারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে চলছে আন্দোলন। 1000 টাকা শাড়ি তারা 4000 টাকায় বিক্রি। এই 4000 টাকা যদি এই সদস্য যদি পাইতো, যে তৈরি করতে সে যদি পাইতো, তার কিন্তু অনেক উপকার হইতো। এইগুলা কিন্তু আমাদের একটা ঐতিহ্য, বহুদিনের লালিত ঐতিহ্য, এবং আমরা এই মণিপুরি শাড়ির মধ্যে মণিপুরি ঐতিহ্যটাকে আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি। তাঁতিদের প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দিয়ে সহায়তা করছে, এমন দাবি স্থানীয় তাঁত বোর্ডের। যদিও নকল শাড়ি উৎপাদনের তথ্য নেই কর্মকর্তাদের কাছে। আমি আসার পরে মোটামুটি প্রায় 49 লক্ষ টাকা লোন দিয়েছি এবং আগামীতে আরও প্রায়
40 লাখ প্লাস লোন দেওয়া হবে। সব মিলে প্রকল্পতে লোন আছে 77 লক্ষ টাকা, আর আমি আরও দিব আগামীতে, সহ 1 কোটি টাকা প্লাস হয়ে যাবে। মৌলভীবাজারে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার অন্তত 1,500 মণিপুরী পরিবার জড়িত তাঁত শিল্পের সাথে। মণিপুরীদের পাশাপাশি স্থানীয় কয়েকশো বাঙালি পরিবারও যুক্ত হয়েছে এ শিল্পের সাথে। শাজিন অন্তরা, যমুনা নিউজ। টাঙ্গাইলের ভুয়াপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে 2 সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদানও হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে জায়গাটি তাদের সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাঙ্গাইলের ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ফুটপাত দখল মুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিন শেড দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়। চলছে বরাদ্দের প্রক্রিয়াও। এখন ডিট হয় না, কিন্তু পৌরসভা থেকে একটা বলছে যে আপনারা পৌরসভা যা দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো 500 টাকা ভাড়া ধরা হয়েছে পৌরসভা থেকে মানব। এটা ফাইনাল হয় নাই, হিসাব পাতি হয় না, এটা যে হিসাব করে আইরা কত টাকা খরচ হয়েছে এই খরচটা আমাদের দেওয়া লাগে। এখানে জায়গা ছিল, মানে অস্থায়ীভাবে কিছু দোকান পাচ্ছিল, তাদেরকে সরাই দিয়ে হেরা আমাদেরকে মাটি বরাদ করে হেরা আমাদের আমরা এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সিএনজিগুলা। দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেড স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ। এরপরই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক জানায় বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে, তাদেরকে আমার কাগজ করে দিতে হবে। কাগজ করে দিলে তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে। এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি। উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন, এটা হচ্ছে পৌরবাসীর জন্যই করতে চেয়েছে। এদিকে সড়ক বিভাগের দাবি জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা। এরকম কোনো স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে এবং আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আরও বাজারের অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে। যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো সেই স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা করা হবে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসসি সূচক ডিএসসিতে প্রধান সূচক 56 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,962 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 11 পয়েন্ট বেড়ে 1,039 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসসি 30 সূচক 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,907 পয়েন্টে। ডিএসসিতে আজ হাতবদল হয়েছে 458 কোটি 3 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 364 কোটি 64 লাখ টাকার। ডিএসসিতে দাম বেড়েছে 317টি প্রতিষ্ঠানের, কমেছে 35টির, অপরিবর্তিত ছিল 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ওরিয়ন ইনফিউশন। প্রতিষ্ঠানটির মোট 14 কোটি 75 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 98 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,797 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 55 পয়েন্ট এবং সিএসসি 30 সূচক বেড়েছে 70 পয়েন্টে। সিএসসিতে আজ হাতবদল হয়েছে 15 কোটি 62 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 15 কোটি 76 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 166টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 118টির, কমেছে 31টির, আর অপরিবর্তিত ছিল 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। মেক্সিকোর উপর অতিরিক্ত 5% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানি বন্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চায় 31 ডিসেম্বরের আগেই 2 লাখ একর ফুট পানি ছেড়ে দিক মেক্সিকো। পাশাপাশি চুক্তি অনুযায়ী বাকি পানিও পরপরই ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনও সাড়া দেয়নি মেক্সিকো।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মার্কিন কৃষকদের প্রতি অন্যায্যতার কথাও তুলে ধরেন তিনি। এর আগে এই সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সকে জরিমানা করায় ইউরোপীয় ইউনিয়নের উপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইউর এই সিদ্ধান্তকে জঘন্য আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপীয় নীতি নির্ধারকরা কিভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে সেটি বুঝতে পারছেন না বলেও জানান তিনি। এ সময় ইউরোপকে আরও সতর্ক থাকার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন এ বিষয়ে সহায়তার জন্য এখনও মাস্ক তার সাথে যোগাযোগ করেনি। সম্প্রতি নিয়ম ভাঙার অভিযোগ তুলে এক্সকে 120 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।